ঠিক তারপরেই কিছু খাওয়া দাওয়া করার পর সেই ধারালো ছুরি আর পলি ব্যাগটাকে নিয়ে সে বাথরুমে যায়। ততক্ষণে শ্রদ্ধার মৃত্যু হয়েছে প্রায় 14 থেকে 15 ঘন্টা। ওই ধারালো ছুরিটা দিয়ে সে বাথরুমে বসে শ্রদ্ধার মৃতদেহটাকে টুকরো টুকরো করে। প্রথম কিছু টুকরো করে একটা পলি ব্যাগে ঢোকায়, সেই পলি ব্যাগের মুখ বন্ধ করে দেয়। আবার কিছু টুকরো করে, আবার পলি ব্যাগে ঢোকায়, আবার তার মুখ বন্ধ করে দেয়। এই টুকরো করতে করতে আফতাবের মনে হয় সেই একদিনে এই লাশটাকে টুকরো করে শেষ করতে পারবে না। তাই অর্ধেকটা টুকরো করার পর যে পলি ব্যাগগুলো ভর্তি হয়েছিল সেগুলোকে বাথরুম থেকে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে আসে। আর শ্রদ্ধার বডির অর্ধেকটা বাথরুমই পড়ে থাকে। জয় হিন্দ বন্ধুরা। আচ্ছা, এমন ঘটনা যদি শোনেন যে একজন ছেলে একটি মেয়েকে ভালোবাসার জালে ফাঁসানোর পর 3 বছর তার সঙ্গে বিবাহ না করে লিভ ইনে থাকে, কিন্তু সেই মেয়েটি যখন ছেলেটিকে বিয়ের জন্য প্রেসার দেয় তখন সেই মেয়েটিকে খুন করার পর তার বাড়িরই ফ্রিজে রেখে দেয় প্রায় 16 দিন। এবং এই 16 দিন বডিটাকে টুকরো করার পর কিছু পলি ব্যাগের মাংসের টুকরোগুলোকে ঢুকিয়ে প্যাকেট করে প্রতিদিন রাতে 2টি-1টি করে প্যাকেট ফেলে আসে জঙ্গলে। ঘটনার সূত্রপাত পালঘর, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের পালঘর এলাকাতে এক পরিবার বসবাস করেন। ওই পরিবারের অভিভাবক বিকাশ ভলকার। বিকাশ বাবুর একটা ইলেকট্রনিক্সের দোকান। বিকাশ বাবুর পরিবারের 4 জন সদস্য। বিকাশ বাবু নিজে এবং তার স্ত্রী সুমন, তার একটি মাত্র ছেলে এবং একটি মেয়ে যার নাম শ্রদ্ধা। শ্রদ্ধার বয়স 27 বছর। পড়াশোনা শেষ করার পর 2018 সালে শ্রদ্ধা নিজের কাজের জন্য মুম্বাই পৌঁছায়। এই মুম্বাইতে মালাড বলে একটি এলাকাতে কিছু বন্ধুর তৎপরতায় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির কল সেন্টারে কাজে যোগ দেয়। কাজে যোগ দেওয়ার পর ওই মালাড এলাকাতেই একটা ঘর ভাড়া নিয়ে সে থাকতে শুরু করে। এই কল সেন্টারেই আর একজন ছেলে কাজ করে যার নাম আফতাব আমিন। 2018 সালে আফতাব আমিনের বয়স 30 বছর। ওই কল সেন্টারে শ্রদ্ধা কাজে যোগ দেওয়ার পর থেকেই আফতাব আমিনের নজর সবসময় শ্রদ্ধার দিকেই ছিল। আফতাব সবসময়ই ভাবতো কি করে সে শ্রদ্ধাকে তার প্রেমের জালে ফাঁসাবে। আফতাব শ্রদ্ধার সঙ্গে সবসময় ভালো ব্যবহার করত, এমন ভাব করত যে কাজের জায়গাতে তার মতো ভালো ছেলে আর একটাও নেই। খুব ধীরে ধীরে শ্রদ্ধার কাছে আসে আফতাব, তার সঙ্গে প্রথম বন্ধুত্ব করে। এই আফতাব শ্রদ্ধার কাছাকাছি আসতে আর বন্ধুত্ব করতে সময় নেয় প্রায় 8 থেকে 10 মাস। আফতাবের প্রতি ধীরে ধীরে প্রেম হয় শ্রদ্ধার। ঠিক এরপরই শ্রদ্ধা তার বাড়িতে থাকার জন্য মুম্বাই থেকে কিছুদিনের জন্য পালঘর যায়। বাড়ি যাওয়ার পর সে তার মা সুমনকে বলে যে তার সঙ্গেই একটা ছেলে কাজ করে যার নাম আফতাব। গত কয়েক মাস ধরেই সে আফতাবকে ভালোবাসে। আরও সুমনকে বলে যে তার কাজের জায়গার কাছাকাছি মালাটে একটা ঘর ভাড়া নিয়েছে। গত কিছুদিন থেকেই সে আফতাবের সঙ্গে একই ঘরে লিভ ইনে বসবাস করছে, তাই সে আফতাবকে বিয়ে করতে চায়। ব্যাপারটা শোনার পর সুমন দেবী থমকে যায়। মা হিসাবে সে শ্রদ্ধাকে খুব বোঝায়, বলে এটা কখনোই হতে পারে না, তার পরিবারের লোকজন এই ব্যাপার কখনোই মেনে নেবে না। যেহেতু আফতাব এবং শ্রদ্ধার দুজনার ধর্মই ভিন্ন, তাই এই সম্পর্ক হলে তাদের পরিবারের মান সম্মান সমস্ত কিছু চলে যাবে। মায়ের কাছে সমস্ত কিছু ব্যাপার শোনার পরেও শ্রদ্ধা নিজের সিদ্ধান্তে অনড়। কোনো রকমই সে মায়ের কথা শুনতে বা মানতে রাজি নয়। সুমন দেবী যখন দেখেন তার মেয়ে এই সমস্ত ব্যাপার মানতে চাইছে না, তখন সে বাধ্য হয়েই তার স্বামী বিকাশ বাবুকে গোটা ঘটনা বলেন। বিকাশ বাবুও ব্যাপার শোনার পর খুব বিরোধিতা করেন, শ্রদ্ধাকে বারবার বোঝান, কিন্তু সেখানেও কোনো ফল হয়নি। সে মা বাবাকে ছেড়ে দিতে রাজি, কিন্তু আফতাবকে নয়। সেদিন শ্রদ্ধার সাথে তার মা বাবার খুব ঝগড়া হয়। তার সাথে সাথে এটাও বলে যে আজ থেকে তোমরা ভেবে নিও তোমাদের কোনো মেয়ে নেই। এই বলে সে নিজের সমস্ত জিনিসপত্র একটা ব্যাগে গুছিয়ে আবার ফিরে যায় মুম্বাইয়ে আফতাবের কাছে। শ্রদ্ধার এই ব্যবহারে তার মা বাবা খুব দুঃখ পায়, কিন্তু মা তো মাই হয়। সমস্ত রাগ ভুলে সুমন দেবী আবার শ্রদ্ধাকে ফোন করেন, আবার বোঝায় শ্রদ্ধাকে, কিন্তু শ্রদ্ধার সেই একই কথা, সে আফতাবকেই বিয়ে করবে। এই সমস্ত ঘটনা হতে হতে সময় আসে জানুয়ারি 2020। মেয়ের দুশ্চিন্তায় আর টেনশনে মৃত্যু হয় সুমন দেবীর। মৃত্যু হওয়ার পর মুম্বাইয়ে শ্রদ্ধাকে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর শ্রদ্ধা আবার পালঘর ফিরে আসে, কিন্তু সৎকার্য হওয়ার পর শ্রদ্ধা আবার মুম্বাই ফিরে যায়। সুমন দেবীর মৃত্যুর পর বিকাশবাবুর সাথে শ্রদ্ধার মাত্র 2 বার ফোনে কথা হয়। বিকাশবাবু শ্রদ্ধাকে জিজ্ঞাসা করে, এখনো কি সেই একই মত, তুই কি তাহলে ওর সাথেই থাকবি? বিকাশবাবুর প্রশ্নের উত্তরে শ্রদ্ধা বলে,
গত 1-2 বছর প্রায় সমস্ত কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এখন আফতাব তাকে রাগ দেখায়, তার গায়ে হাত তোলে। এই কথা শোনার পর বিকাশবাবু শ্রদ্ধাকে বলে, তাহলে এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে চলে আয়। শ্রদ্ধা আবার উত্তর দেয়, আফতাব নাকি তাকে পরে ভুল স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে শ্রদ্ধার কাছে। আফতাবকে ছেড়ে বাড়ি ফিরে আসার পাত্রী শ্রদ্ধা নয়, সে কখনোই আর পাল ঘরে ফিরবে না। সমস্ত ব্যাপারটা বিকাশবাবু ভেবে দেখেন তার আর কিছু করার নেই, যেহেতু শ্রদ্ধা নিজে বড় হয়েছে, তার সিদ্ধান্তই চূড়ান্ত। এই সমস্ত ব্যাপার হওয়ার পর বিকাশবাবু বারবার তার মেয়ে শ্রদ্ধাকে ফোন করে, কিন্তু শ্রদ্ধা তার বাবার ফোনটাই তোলে না। বেশিরভাগ সময় বিকাশবাবু ফোন করলে তার ফোনটা কেটে দেয়, নট রিচেবল করে দেয়। শ্রদ্ধা যখন প্রথম মুম্বাই যায়, তার কিছু বান্ধবীর নম্বর তার বাবা মায়ের কাছে রেখেছিল, তাই শ্রদ্ধার সঙ্গে কথা হচ্ছে না দেখে শ্রদ্ধার বাবা সেই বান্ধবীর নাম্বারে ফোন করে শ্রদ্ধার খবর নেয়। এছাড়া শ্রদ্ধা সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ, তাই যখন সে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি বা ডিপি পাল্টাতো, তখন বিকাশবাবু এবং তার ছেলে খুব ভালো করে তার প্রোফাইলটাকে ফলো করতো। সেগুলো দেখেই ভাবতো শ্রদ্ধা নিশ্চয়ই ভালো আছে, সুস্থ আছে। ঠিক এর মাঝেই শ্রদ্ধা আর আফতাব ঠিক করে তারা আর মুম্বাইয়ে থাকবে না। আফতাব শ্রদ্ধাকে বলে তাকে নিয়ে অনেক দূরে চলে যাবে, একটা নতুন শহরে গিয়ে থাকবে। এরপর তারিখ আসে 8ই মে 2022। মুম্বাই থেকে একটা ট্রেনে করে এই দুজন দিল্লি পৌঁছায়। 9 মে দিল্লি পৌঁছানোর পর আফতাব শ্রদ্ধা একটা হোটেল ভাড়া করে। ওই হোটেলে 2 দিন থাকার পর 10ই মে শ্রদ্ধাকে নিয়ে আফতাব দিল্লির ছতরপুরে তার এক বন্ধুর বাড়িতে গিয়ে ওঠে। সেখানেও দুইজন কয়েকটা দিন থেকে যায়। আফতাবের বন্ধু তাদের দুজনকেই বলে এই ছতরপুরেতেই একটা ঘর ভাড়া নিয়ে নিতে। আফতাব এবং শ্রদ্ধাও সেটাই ভেবেছিল। এই ব্যাপারটা শোনার পর তারাও খুঁজতে বের হয় একটা ঘর। কয়েকটা ভাড়া বাড়ি দেখার পর ওই ছতরপুরেতেই একটা ভালো ঘর পায় তারা, যেটা তাদের মনের মতো, যে বাড়িটার নম্বর B93/1। ঠিক তারপর দিন থেকেই তার বন্ধুর বাড়ি থেকে সমস্ত ব্যাগ বা লাগেজ নিয়ে এসে সেই ভাড়া বাড়িতে ওঠে তারা। 2019 থেকে তারা একসঙ্গেই লিভ ইনে থাকে প্রায় 3 বছর। শ্রদ্ধা বারবার আফতাবকে বলে অনেক দিন তো লিভ ইনে থাকা হলো, এবারে বিয়েটা করে নেওয়ার জন্য, কিন্তু আফতাবের বিয়েতে মত নেই। সে বারবার এই ব্যাপারটা এড়িয়ে যায়। শ্রদ্ধাকে বলে আমরা তো ঠিকই আছি, বিয়ের আর কি প্রয়োজন। শুধুমাত্র এই কথাটা নিয়েই তাদের মধ্যে বারবার ঝগড়া হয়, আবার ঠিক হয়ে যায়। দিল্লি আসার 10 দিন পর থেকেই, অর্থাৎ ওই ভাড়া ঘরটা নেওয়ার 10 দিনের মধ্যে থেকেই আবার দুজনের মধ্যে ভীষণ ঝগড়া হয়। এবার সময় আসে সেপ্টেম্বর 2022। এই দুজন দিল্লি যাওয়ার প্রায় 4 মাস পরের কথা। এই গত 4 মাস ধরে শ্রদ্ধার বাবা এবং ভাই, অর্থাৎ বিকাশবাবু এবং তার ছেলে, শ্রদ্ধাকে কোনো রকমভাবে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ দেখতে পাচ্ছে না। তাদের মনে হয়েছে মেয়ে হয়তো বদলে গিয়েছে। শ্রদ্ধাকে সোশ্যাল মিডিয়াতে না দেখতে পেয়ে খুব মন খারাপ হয় বিকাশবাবু। যেহেতু 4 মাস তার মেয়েকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ দেখতে পায়নি, তাই শ্রদ্ধারই এক বান্ধবীকে ফোন করে বিকাশবাবু। সেই বান্ধবীকে শ্রদ্ধার বাবা জিজ্ঞাসা করে কেমন আছে শ্রদ্ধা। উল্টো দিক থেকে উত্তর পায় শ্রদ্ধা এখন মুম্বাইয়ে থাকে না, শ্রদ্ধা আর আফতাব এখন দিল্লি চলে গিয়েছে। সেখানেই দুজন ঘর ভাড়া নিয়ে থাকে আর কাজ করে, তবে সেই ঘরের ঠিকানা সে জানে না। এইটা বলে ফোনটা রেখে দেয় সেই বান্ধবী। আবার হঠাৎ করে ওই সেপ্টেম্বর মাসেরই শেষের দিকে শ্রদ্ধার আর এক বান্ধবী সে শ্রদ্ধার ভাইকে ফোন করে। সেই বান্ধবী শ্রদ্ধার ভাইকে বলে আমি গত 2 থেকে 3 মাস ধরে শ্রদ্ধাকে ফোন করছি, কিন্তু ফোনে সুইচ অফ। শ্রদ্ধা কি তার নম্বরটা চেঞ্জ করেছে? যদি নতুন নম্বর থাকে তার ভাইকে দিতে বলে সেই বান্ধবী। শ্রদ্ধার ভাই উত্তর দেয় আমিও ফোন করছি, কিন্তু কোনো মতেই ফোনে পাচ্ছি না। ওই বান্ধবীর কাছে এই কথা শোনার পর শ্রদ্ধার ভাইও খুব টেনশনে পড়ে যায়। সাথে সাথেই সে বিকাশবাবুকে সমস্ত ব্যাপারটাকে জানায় আর ওই বান্ধবীর নাম্বারটা বিকাশবাবুকে দেয়। ফোন নাম্বারটা পাওয়ার পর বিকাশবাবু আবার সেই বান্ধবীকে ফোন করে। শ্রদ্ধার ওই বান্ধবীও বিকাশবাবুকে বলে 2 থেকে 3 দিন অন্তর শ্রদ্ধার সঙ্গে তার কথা হতো, কিন্তু গত 2 থেকে 3 মাস কোনো রকম কোনো কথা হয়নি। শ্রদ্ধার ফোনটাও বন্ধ, কিছুই বুঝতে পারছি না। এই কথা শোনার পর বিকাশবাবুও খুব টেনশনে পড়ে যায়। এবার শ্রদ্ধার বাবা মুম্বাইয়ে যেখানে আগে শ্রদ্ধা কাজ করত, সেখানে কিছু বন্ধু বান্ধবীকে ফোন করেন। তাদের মুখেও একই কথা যে গত 3 থেকে 4 মাস আগে তারা দিল্লি চলে গিয়েছে, ছতরপুরে একটা ঘর ভাড়া নিয়েছে, কিন্তু 2 থেকে 2.5 মাস যাবৎ শ্রদ্ধার ফোন বন্ধ, তারাও কিছু জানে না। এই ব্যাপারটা শোনার পর বিকাশবাবু খুব ভয় পেয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব
পালঘর লোকাল পুলিশ স্টেশনে গিয়ে একটা নিখোঁজের রিপোর্ট লেখায়। পালঘর পুলিশ রিপোর্ট লেখার পর বিকাশবাবুকে বলেন, যদি আপনার মেয়ে ছতরপুরি গিয়ে থাকে তাহলে এই মামলা এখানকার নয়, এই মামলা দিল্লির, আর ছতরপুর এলাকা মেহেরুলি পুলিশ স্টেশনের মধ্যে পড়ে, তাই এই কেসকে আমরা মেহেরুলি পুলিশ স্টেশনে ট্রান্সফার করছি। এই কেসের ব্যাপারে যা সাহায্য করার সমস্ত কিছু দিল্লি পুলিশই করতে পারবে। ঠিক তারপরেই এই কেস দিল্লি পুলিশের কাছে মেল করা হয়। মেল পাওয়ার পর দিল্লি পুলিশ মেহেরুলি পুলিশ স্টেশনের কাছে একটা অভিযোগ দায়ের করে। এদিকে বিকাশবাবুও পালঘর থেকে মেয়ের খোঁজ করার জন্য দিল্লি চলে আসেন। 9 নভেম্বর 2022 বিকাশবাবু মেহেরুলি পুলিশ স্টেশনে পৌঁছান। মেহেরুলি পুলিশকে বিকাশবাবু বলেন, আমি পালঘর থেকে আসছি, আমার মেয়ে শ্রদ্ধা গত 2 থেকে 2.5 মাস ধরে নিখোঁজ। আমি পালঘর পুলিশ স্টেশনে নিখোঁজের কমপ্লেন করেছি, তারাও আপনাদের মেল করে দিয়েছেন। সমস্ত ব্যাপার বিকাশবাবুর কাছে মেহেরুলি পুলিশ শোনার পর আফতাবের নাম্বার চায় মেহেরুলি পুলিশ। সঙ্গে সঙ্গে বিকাশবাবু ওই পুলিশ স্টেশনেই বসে শ্রদ্ধার 2-1 বান্ধবীকে ফোন করে, তাদের কাছ থেকে আফতাবের নম্বরটা নেয়। আফতাবের নম্বরটা পুলিশকে দেওয়ার পর পুলিশ সেই নম্বরে ফোন করে। তখনও পর্যন্ত ফোনটা চালু ছিল, কিন্তু ফোনটা আফতাব তোলেনি। সঙ্গে সঙ্গে মেহেরুলি পুলিশ ওই নম্বরকে ট্র্যাক করতে শুরু করে দেয়। দেখা যায় ফোনের লোকেশন তখনও ছতরপুর। ঠিক তার পরের দিনই কিছু খোঁজাখুঁজি করার পরেই পুলিশের একটা টিম আফতাবের সেই ভাড়া বাড়িতে পৌঁছায়। পুলিশ গিয়ে আফতাবকে জিজ্ঞাসা করে যে তোমার সঙ্গে একটা মেয়ে ছিল যার নাম শ্রদ্ধা, সে এখন কোথায়? আফতাব পুলিশকে উত্তর দেয়, প্রায় 6 মাস আগে 18ই মে তাদের ঝগড়া হয়েছিল। ওই ঝগড়ার পরেই শ্রদ্ধা রেগে গিয়ে ঘর ছেড়ে চলে যায়। যাওয়ার সময় বলে যায়, আমি মুম্বাই যাচ্ছি, আমাকে আর ফোন করে যোগাযোগ করার চেষ্টা করবে না। আফতাব পুলিশকে বলে, এই কথাগুলো বলার পরেও আমিও শ্রদ্ধাকে বারবার ফোন করার চেষ্টা করেছি, কিন্তু শ্রদ্ধার ফোনের সুইচ অফ। এরপর আমার সাথেও আর কোনো কথা হয়নি, আমিও আর খোঁজার চেষ্টা করিনি। মেহেরুলি পুলিশ আফতাবকে জিজ্ঞাসা করে, কিসের জন্য ঝগড়া? আফতাব পুলিশকে উত্তর দেয়, বারবার একটা জিনিস নিয়েই হতো, বারবার সে তাকে বলতো বিয়ে করার জন্য। এই কথাগুলো শোনার পর পুলিশ আফতাবের ফোনটাকে নিয়ে চেক করে, কিন্তু কিছু জিজ্ঞাসাবাদের পরই আফতাবের বয়ান পাল্টাতে থাকে। এটা দেখার পরই মেহেরুলি পুলিশের বিরাট সন্দেহ হয় আফতাবের উপরে। তাকে আরও ভালোভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য আফতাবকে মেহেরুলি পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। মেহেরুলি পুলিশের কয়েক ডান্ডা পড়তেই আফতাব একটা বিরাট ভয়ঙ্কর কাহিনী শোনায়, যে কাহিনী দিল্লি তথা ভারতবর্ষের মানুষ কখনো শোনেনি, যেটা শুনলে সাধারণ মানুষের গায়ের লোম ঠাড়ো হয়ে যাবে। আফতাব পুলিশকে বলে, তখন দিল্লি এসেছি প্রায় 10 দিন, একটা ভাড়া ঘর নিয়েছি। 18ই মে 2022 রাত্রে খাবার পর শ্রদ্ধার সাথে আমার খুব ঝগড়া হয়। শ্রদ্ধা আমাকে বারবার সেদিন বিয়ের জন্য বলছিল, কিন্তু ব্যাপারটাকে আমি এড়িয়ে গেছিলাম। তারপরেই কথা কাটাকাটি শুরু হয় আমার আর শ্রদ্ধার মধ্যে। সে পুলিশকে বলে, এই সময় খুব রাগ হয় তার। সঙ্গে সঙ্গে ওখানেই শ্রদ্ধার গলাটাকে চেপে ধরে, ততক্ষণ পর্যন্ত চেপে ধরে থাকে যতক্ষণ না শ্রদ্ধার দম বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় শ্রদ্ধার। খুন করার পর আফতাব ওই লাশের সাথেই কিছুক্ষণ চুপ করে বসে থাকে, ভাবে এরপর সে কি করবে। পুলিশের কাছে সে কখনোই ধরা দিতে চায় না। কিছুক্ষণ ভাবার পর শ্রদ্ধার লাশটাকে টানতে টানতে বাথরুমে নিয়ে গিয়ে সেখানেই রেখে দিয়ে আসে। বাথরুম থেকে আবার ওই ঘরে এসেই সে আরাম করে শুয়ে পড়ে সেই রাত্রে। সকালে উঠে হাত মুখ ধোয়ার পর সে একটু চা করে খায়। তারপরে ওই ভাড়া ঘরটিতে তালা দিয়ে সে লোকাল মার্কেটে যায়। ওই লোকাল মার্কেটেই একটা ইলেকট্রনিক্সের দোকানে যায়, যার নাম তিলক ইলেকট্রনিক্স শপ। সেখানে গিয়ে সে একটা বড় ফ্রিজ কেনে। আবার ওই মার্কেটেরই অন্য একটা দোকানে যায়, সেখানে গিয়ে একটা ধারালো ছুরি কেনে। ছুরি কেনার পর সে যায় আবার তৃতীয় একটা দোকানে, সেখানে গিয়ে কিছু ছোটোখাটো পলি ব্যাগ কেনে। আবার একটা দোকানে যায়, সেখানে গিয়ে একটা পিঠের ব্যাগ কেনে। ওই পিঠের ব্যাগটা কেনার পর সে ছুরি আর পলি ব্যাগটা সেই পিঠের ব্যাগে ঢুকিয়ে ফেলে। সেখান থেকে একটা অটো করে আবার নিজের ভাড়া বাড়িতে ফিরে আসে। এদিকে ইলেকট্রনিক্সের দোকানদারকে সে পেমেন্ট করেই এসেছিল। তারা ওই দিনই বেলা 12টার সময় ফ্রিজটাকে ডেলিভারি দেয়। যে লোকগুলো ওই দিন ফ্রিজ ডেলিভারি দিতে এসেছিল তাদেরকে বাড়ির ভিতরে ঢুকতে দেয়নি আফতাব। ওরা বারবার আফতাবকে বলে যে আমরা ইনস্টল করে দিচ্ছি, কিন্তু আফতাব তাদেরকে বলে, আমি সমস্ত ফ্রিজের কাজ জানি, আমি নিজে ইনস্টল করে নেব, তোমরা এখান থেকেই চলে যাও। স্বাভাবিকভাবেই তারা ভেবেছে যে আফতাব নিশ্চয়ই ফ্রিজ ইনস্টল করতে জানে, তাই তারা ওখান থেকে চলে যায়। যেহেতু নিজে একা
তাই ওই ফ্রিজটাকে সেখান থেকে টেনে হিঁচড়ে সে ঘরের ভেতর ঢুকিয়ে নিজেই ইনস্টল করে। ঠিক তারপরেই কিছু খাওয়া দাওয়া করার পর সেই ধারালো ছুরি আর পলি ব্যাগটাকে নিয়ে সে বাথরুমে যায়। ততক্ষণে শ্রদ্ধার মৃত্যু হয়েছে প্রায় 14 থেকে 15 ঘন্টা। ওই ধারালো ছুরিটা দিয়ে সে বাথরুমে বসে শ্রদ্ধার মৃতদেহটাকে টুকরো টুকরো করে। প্রথম কিছু টুকরো করে একটা পলি ব্যাগে ঢোকায়, সেই পলি ব্যাগের মুখ বন্ধ করে দেয়। আবার কিছু টুকরো করে, আবার পলি ব্যাগে ঢোকায়, আবার তার মুখ বন্ধ করে দেয়। এই টুকরো করতে করতে আফতাবের মনে হয় সেই একদিনে এই লাশটাকে টুকরো করে শেষ করতে পারবে না। তাই অর্ধেকটা টুকরো করার পর যে পলি ব্যাগগুলো ভর্তি হয়েছিল সেগুলোকে বাথরুম থেকে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে আসে। আর শ্রদ্ধার বডির অর্ধেকটা বাথরুমই পড়ে থাকে। ফ্রিজটাকে চালু করার পর সে আবার বাথরুমে যায়, সেখানে গিয়ে জল দিয়ে সমস্ত জায়গাটাকে পরিষ্কার করে। যেহেতু 18 থেকে 20 ঘন্টা মৃত্যু হয়েছে শ্রদ্ধার, তাই যাতে গন্ধ না ওঠে তাই জন্য বাথরুমে এবং তার শোবার ঘরে সে পারফিউম ব্যবহার করে। এই সমস্ত কাজ শেষ হওয়ার পর সে জোম্যাটোতে ফোন করে অর্ডার দেয় খাবারের। খাবার আসার পর সে খাবার খায়, তারপর যে ফ্রিজে শ্রদ্ধার মৃতদেহ টুকরোগুলো রেখেছে সেই ফ্রিজ থেকেই জল বের করে খায়। তারপরেই সে ওই ঘরেই শুয়ে পড়ে। কিছুক্ষণ ঘুমানোর পর ঠিক রাত্রি 2টোর সময় আবার সে উঠে পড়ে। ফ্রিজ থেকে লাশের 2টো পলি ব্যাগ বের করে সে পিঠের ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। ঘরের দরজাটাকে লক করার পর সে হাঁটতে থাকে। ওই ছতরপুরেই অনেকটা জায়গা নিয়ে মেহেরুলির জঙ্গল। ওই জঙ্গলটাও আফতাবের ঘর থেকে বিরাট কিছু দূরত্বে নয়, যেখানে পায়ে হেঁটেই যাওয়া যায়। ভিড় কম হলেও তখনও পর্যন্ত রাস্তার মধ্যে সাধারণ মানুষের যাতায়াত ছিল, কিন্তু তাকে কেউ কিছু জিজ্ঞাসাই করেনি। কেউ একবারও বলেনি যে এত রাতে সে কোথায় যাচ্ছে। মেহেরুলির জঙ্গলের কাছাকাছি আসতেই একবার এদিক ওদিক দেখে নেয় আফতাব। জঙ্গলের ভিতরে একটু প্রবেশ করার পরই ব্যাগ থেকে সেই পলি ব্যাগ বের করে একটু দূর দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আবার সে ফিরে আসে ওই ভাড়ার ঘরে। দরজাটা খোলার পর ব্যাগটা রেখে সে আবার শুয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর সে নিজের মুখ হাত ধোয়, তারপর একটু চা খায়, আবার ওই ধারালো ছুরিটাকে নিয়ে সে বাথরুমে যায়। আবার শ্রদ্ধার লাশটাকে সে বসে বসে পিস পিস করে। 20 মে 2022 সারা দিন ওই বডিটাকে টুকরো করা শেষ হয় তার। আবার সমস্ত মাংসের টুকরোগুলোকে পলি ব্যাগে ঢুকিয়ে সেগুলোকে মুখ বন্ধ করে দেয়। বাথরুমটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে আর পলি ব্যাগগুলোকে ফ্রিজের ভেতর ঢুকিয়ে দিয়ে আসে। ঠিক আগের দিনের মতোই সে জোম্যাটোতে খাবারের অর্ডার দেয়। খাবার খাওয়ার পর সে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। আবারও ঠিক রাত্রি 2টোর সময় ঘুম থেকে উঠে পড়ে। ফ্রিজ থেকে 2টো পলি ব্যাগ বের করে সেই পিঠের ব্যাগে ঢোকায়, দরজা লক করে আবার একটা জঙ্গলে গিয়ে সেই মাংসের টুকরোগুলোকে ফেলে দিয়ে আসে। এই দ্বিতীয় দিনেও সে মেহেরুলির জঙ্গলটাই ব্যবহার করে, কিন্তু ওই একই জায়গায় নয়, সেখান থেকে একটু দূরে। 19 মে থেকে 5 জুন পর্যন্ত প্রায় 16 দিন এই টুকরোগুলোকে জায়গায় জায়গায় সে ফেলে দেয়। সে ভেবেছিল যদিও টুকরোগুলো কেউ পায় তাহলে তার বোঝার উপায় যেন না থাকে এটা কে। 5ই জুনের পর সে আবার লোকাল মার্কেটে যায়, সেখান থেকে একটা অ্যাসিডের বোতল নিয়ে আসে। 5ই জুনের পর থেকে প্রায় 10 দিন সে ওই অ্যাসিড দিয়ে ঘর, বাথরুম আর ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে। যদি পরবর্তীকালে কোনো রকম পুলিশ আসে আর ফরেনসিক টেস্ট হয়, তারা যেন কোনোভাবেই প্রমাণ না পায়। 19 মে 2022 শ্রদ্ধার মৃত্যু হওয়ার 11 ঘন্টা পর থেকেই সে শ্রদ্ধার মোবাইল ফোনটাকে নিজেই ইউজ করতে থাকে। যদি শ্রদ্ধার বন্ধু এবং বান্ধবীরা মেসেজ করতো তাহলে আফতাব নিজেই শ্রদ্ধা হয়ে তাদেরকে জবাব বা উত্তর দিত, কিন্তু কখনো কলে কথা বলতো না। 5 জুনের পর শ্রদ্ধার ফোনটাকে অফ করে দূরে কোথাও ফেলে দিয়ে আসে। মেহেরুলি পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী আফতাব পুলিশকে বলে শ্রদ্ধাকে খুন করার পর তার কোনো রকম সংকোচ বোধ বা অনুশোচনা হয়নি। তার এতটাই বিশ্বাস ছিল যে পুলিশ তার কাছে এলেও কোনো রকম কোনো প্রমাণ তারা পাবে না। এই কেসে আফতাব পুলিশকে সমস্ত কিছু স্বীকারোক্তি দেয় এবং বয়ান দেয় ঠিকই, কিন্তু যেহেতু 6 মাস আগেকার ঘটনা, তাই শ্রদ্ধার এতটুকু মাংসের টুকরো পুলিশ খুঁজে পায়নি। এখনো শ্রদ্ধার মার্ডার কেস আদালতে বিচারাধীন। তবে লাশের টুকরো বা প্রমাণ পুলিশ না পেলে হয়তো আদৌ শ্রদ্ধার মৃত্যু হয়েছে কিনা সেটাও প্রমাণিত হবে না। হয়তো কয়েক বছর বিচার হওয়ার পরেও এই কেস নিঠারি কেসের মতোই হয়ে যেতে পারে। ঠিক যেমনভাবে নিঠারি কেসের সুনিন্দর 19 বছর জেল খাটার পর তার ফাঁসির সাজা হওয়ার পরেও
সে নিজে মুক্ত হয়ে গেল। শ্রদ্ধা যদি প্রথমেই তার মা সুমন দেবীর কথা শুনতো, তাই আজকে তার হয়তো এমন অবস্থা হতো না। দেখুন, ভারতীয় সভ্যতা আর সংস্কৃতিতে কাস্ট রিলিজিয়ান একটা বিরাট বড় ব্যাপার। আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না। সকলে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।